আমি বুঝতে পারছি আপু, তুমি কেন এভাবে বোকার মতো তাকিয়ে আছো। ভাবছো নিশ্চয়ই আমি এখানে কি করছি। আমি বলেছি না তোমার শ্বশুরবাড়ি বেরিয়ে আসবো, এই দেখো চলে আসলাম। সত্যি তুমি এসেছো আমার এঙ্গেজমেন্টে? আমি খুব 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 খুশি হয়েছি। আর উষা, তুই তো আমার সারপ্রাইজ করে দিলি। আমি ভাবতে পারছি না তুই প্রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসবি। এই আপু, তোমার প্রিয়া বোকা বানাচ্ছে। প্রিয়ার ভাইয়ের সাথেই তোমার এঙ্গেজমেন্ট, ওই বাসায় থাকবে না। আর কোথাও থাকবে? আমি আর প্রিয়া জানতামই তোমার আর রেহান ভাইয়ের সাথে এঙ্গেজমেন্ট হবে। এদিকে তিশা আরেক দফা বোকা বনে গেল। প্রিয়া আমার ননদিনী, আমি বুঝতেই পারিনি। আচ্ছা যাই হোক, আমি খুব হ্যাপি। আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি প্রিয়াকে চিনতেই পারিনি। এই ননদের সাথে ভাব জমিয়ে ফেলেছে দেখছি। তিশাকে চোখ মেরে, কি করছো কি রেহান? সবার সামনে চোখ মেরে দিলে। চোখ বড় বড় করে। তারপর সবাই একসাথে হেসে উঠল। এদিকে আয়ানের মা প্রথমে প্রিয়াকে দেখে অবাক হলেও ও পরে রুষাকে গিয়ে সবাইকে বুঝিয়ে বলে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। হঠাৎ রেহানের চোখ যায় আয়ানের মা রেহানা বেগমের দিকে। কেন জানি মানুষটাকে বড্ড চেনা লাগছে রেহানের। ভেবেই রেহানের হাসি মুখখানা মলিনতায় ভরে যায়। বারবার চোখ যাচ্ছে রেহানা বেগমের দিকে, যেন চিরচেনা এই মুখখানা। শত চেষ্টা করেও ব্রেনের কাছে হার মানতে নারাজ রেহান। প্রিয়ার বাবা বলে উঠল, আমি খুব খুশি আপনাদের সাথে পরিচিত হয়ে। আপনার বাড়ি মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসবে, এর চেয়ে সৌভাগ্য আর কার হয় বলুন তো? কই গো রেহানের মা, ওদের জন্য চা মিষ্টি নিয়ে আসো। আরে না না, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। তা বললে কি হয় বেয়ান, অন্তত মিষ্টি মুখ তো এখন করতেই হবে। এই বলে সবার হাতে হাতে চায়ের কাপ তুলে দিচ্ছে সাথী রহমান। এদিকে সাথী রহমান সবার প্রথমেই আয়ানের হাতে চায়ের কাপ তুলে দিল। আয়ান ফোন রেখে, হা হা হা, ধন্যবাদ আন্টি বলে হাতে চায়ের কাপ নিতেই সাথী রহমানের দিকে তাকালো। এদিকে সবাই প্রিয়ার বাবার সাথে গল্প করতে ব্যস্ত। সাথী রহমানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আয়ান। অনবরত চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মনে পড়ছে অতীতের কিছু স্মৃতি। এদিকে প্রিয়া আর রুষা রুমে গিয়ে চকলেট খাচ্ছে। হঠাৎ আয়ানের হাত থেকে চায়ের কাপ পড়ে গেলে রুষা প্রিয়া শব্দ শুনে জানালার পাশে আসে। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? শব্দ হতেই সবাই আয়ান আর সাথী রহমানের দিকে তাকায়। আয়ানের মা সাথী রহমানকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এদিকে আয়ান অস্পষ্ট সুরে বলে উঠল, কাকিয়া তুমি বেঁচে আছো? সাথে সাথে রেহান দাঁড়িয়ে যায়। কাকিয়া মানে? তুই কি পাগল হয়ে গেছিস আয়ান? তার আগে রেহেনা বেগম বলে উঠল, স্বপ্না, তুই বেঁচে আছিস? এতদিন কোথায় ছিলি জানিস? তোদের কথা চিন্তা করে আইনের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এদিকে রেহানের চিনতে বাকি নেই। অস্পষ্ট সুরে বলে উঠল, জেঠিমণি। আয়ান দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরল। তার মানে তুই আমার ছোটবেলার খেলার সাথে আদ্র? এতদিন তোকে কাছে পেয়েও চিনতে পারিনি। হ্যাঁ, আমি আদ্র। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। রেহেনা বেগম বলে উঠল, তুই আমার আদ্র? এই বলে রেহেনা বেগম গিয়ে রেহানের কপালে চুমু খায়। আমি তো ভাবতেই পারিনি তোদের ফিরে পাবো। স্বপ্না, পলক কোথায়? পলক কি বেঁচে আছে? আসলে আমি স্বপ্না নয়, আমি স্বপ্নার যমজ বোন সাথী। মাথা নিচু করে রেহান বলে উঠল, তোমরা শান্ত হয়ে বসো, আমি সব খুলে বলছি। রেহানের কথায় সবাই শান্ত হয়ে চোখ যায় আয়ানের বাতে। আগে বল, আমার প্রিয়তমা কোথায়? ও ঠিক আছে তো? বল না আদ্র, আমার পিচ্চিটা বেঁচে আছে তো? আয়ান শান্ত হয়ে বস, বলছি তো আমি। আর প্রিয়াই হলো তোর প্রিয়তমা। এটা শুনতেই আয়ান খুশিতে চোখ বন্ধ করে ফেলে নিমিষেই শান্ত হয়ে যায়।
এদিকে প্রিয়া কিছু বুঝতে পারছে, সব প্রিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রিয়া আয়ানের প্রিয়তমা মানে? এদিকে রুষা কিছুটা বুঝতে পারছে। রুষা আর প্রিয়া একে অপরের দিকে চাওয়াচাই করে। বাকিরা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। পরিবেশটা মুহূর্তেই নীরব হয়ে যায়। সবাই রেহানের দিকে তাকিয়ে আছে আগ্রহী হয়ে। সব শেষে রেহান নীরবতা ভেঙে বলতে শুরু করলো, ফ্ল্যাশব্যাক। আব্রাহাম চৌধুরীর 3 ছেলে, অলোক, পলক আর রাখেল চৌধুরী। আব্রাহাম চৌধুরীর ইচ্ছে ছিল তার 3 ছেলে বিজনেস সামলাক, কিন্তু পলকের ছোট থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার হবে, আর সেই ইচ্ছেটাই পরিবারের ফাটল ধরায়। এদিকে পলক চৌধুরীর স্ত্রী স্বপ্না আর অলোক চৌধুরীর স্ত্রী রেহনা বেগম খুব ভালো একজন বন্ধু ছিল। তখন চৌধুরী বাড়িতে আদ্র আর আয়ানের রাজত্ব ছিল সারা বাড়িতে। টই টই করে চৌধুরী বাড়ি মাতিয়ে রাখত। আব্রাহাম চৌধুরী 2 নাতিকে বড়ই ভালোবাসে। সে সময় আদ্র আর রেহানের বয়স মাত্র 7। তখনই রেহেনা বেগম আর স্বপ্নার পেটে রুষা আর প্রিয়া আসে। এদিকে আদ্র আর আয়ানের মাঝে ঝগড়া হয় বোন নিয়ে। এগুলো দেখে দূরে দাঁড়িয়ে হাসতো স্বপ্না আর রেহেনা বেগম। সেই খুশি আর বেশি দিন থাকলো না। আব্রাহাম চৌধুরী কড়া গলায় পলককে বলে দেয়, তুমি যদি সত্যি পুলিশের চাকরি করো তাহলে আর এই বাড়িতে জায়গা হবে না, কারণ আমি চাই না তোমার জন্য এই পরিবারের বাকি সদস্যদের কোনো ক্ষতি হোক। বেশ, তাহলে তাই হোক বাবা, ভালো থেকো। আর কোনো দরকার পড়লে তোমার ছেলেকে নিশ্চিন্তে ডাকতে পারো, আমি ছুটে চলে আসব। কথা দিচ্ছি বাবা, আমার জন্য কারো কোনো ক্ষতি হবে না। এই বলে স্বপ্না আর রেহানকে নিয়ে চৌধুরী বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠল পলক। ছোট রেহান চোখ দুটো বড় বড় করে শেষবারের মতো দেখে নিল চৌধুরী বাড়িটি। আয়ানকে ছেড়ে, তার জেঠিয়াকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা হচ্ছিল না রেহানের। ওদিকে আয়ানের পাগলামো দেখে কে। ছোট আয়ান ওদের বাড়ির পেছনে দৌড়াতে লাগলো রেহেনা বেগমকে ধরে ফেলে। কাপা কাপা গলায় রেহেনা বেগম বলে উঠল, ওভাবে গাড়ির পিছনে ছুটতে নেই বাবা, চল ভেতরে চল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এদিকে ছোট আয়ান ছোটাছুটি করছে আর বলছে, আম্মু আমায় ছাড়ো, আমার বন্ধু চলে যাচ্ছে, আমার প্রিয়তমা চলে যাচ্ছে, একবার আমাকে যেতে দাও। আমি রেহানকে আর আমার প্রিয়তমাকে কাকিয়ার পেট থেকে নিয়ে আসি। রেহেনা চৌধুরী আয়ানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রেহেনা বেগম বলে উঠল, যাবি বাবা যাবি, সাথে আমিও যাব, তোর বাবা যাবে। এই বলে আয়ানকে ভুজিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর থেকে স্কুলে প্রতিদিন আয়ান আর রেহানের দেখা হয়। পলক রেহানকে ড্রপ করে দিয়ে যাওয়ার সময় আয়ানকেও তার বাসায় নিয়ে যায়। স্বপ্না আয়ানকে দেখতে পেয়ে আদরের কোনো ত্রুটি রাখে না। এভাবেই আয়ান প্রতিদিনই রেহানের বাসায় যায়। আয়ান রেহানকে নিয়ে মাঝে মাঝে চৌধুরীর বাসায় যায়। নাতিকে দেখে আব্রাহাম চৌধুরী জড়িয়ে ধরে। পলকও বাধা দেয় না চৌধুরী বাড়ি যাওয়া নিয়ে, বরং রেহানের মাধ্যমে চৌধুরী বাড়ির খোঁজ খবর নিয়ে নেয়। এভাবেই চলতে থাকে সময় আর জীবন। পলক ও তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। পলক প্রথমবার পুলিশ স্টেশনে যেতেই দেখতে পায় কত শত গরিব মানুষ এসেছে ধর্ষণ মামলা করতে জাফর সিকদারের নামে, কিন্তু কোনো পুলিশ অফিসার এই জাফর সিকদারের নামে মামলা করতে নারাজ। ঠিক সেই সময় পলক চৌধুরী সবার উদ্দেশ্যে বলে উঠল, কি হলো, তোমরা জাকর শিকদারের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছ না কেন? একজন অফিসার বলে উঠল, কেউ নিজের পরিবারকে হারাতে চায় না। না। আরেকজন বলে উঠল, জাফর শিকদারের বিরুদ্ধে যে মামলা করবে আর নেবে তার মৃত্যু সেদিনই। তখনই পাবলিকরা বলে উঠল, সবাই জাফর শিকদারের কাছ থেকে ঘুষ নিয়ে বসে আছে, এরা পুলিশের নামে কলঙ্ক। এই বলে পাথর মারতে লাগলো। পলক ওদের শান্ত হতে বলে। তখন আরেকজনকে বলে উঠল, আর কত শক্ত হব, আমরা গরিব বলে কি বাঁচার অধিকার নেই? পলক চৌধুরী সব পুলিশদের ওপর রেগে উঠে বলল, তোমরা কেন পুলিশের নামে কলঙ্ক ওঠাচ্ছ? বলো, জাকর শিকদার যেই হোক না কেন, অপরাধ করা সেটা আইনের বিরুদ্ধে। আর যদি তোমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতো
তাহলে তোমরা কি শান্ত হয়ে বসে থাকতে পারতে? এটা বলতেই সবাই মাথা নিচু করে ফেলে। কি মাথা নিচু করে ফেললে যে? কি পারতে না তো? তাই আসো, এই গরিব মানুষের মা বোনকে আমাদের মা বোন ভেবে জাফর শিকদারের বিরুদ্ধে লড়াই করি। যদি আমরা জাফর শিকদারের বিরুদ্ধে স্টেপ না নিই তাহলে দিন দিন ওর অন্যায় বেড়ে যাবে। আর তা কি তোমরা হতে দিতে চাও? সবাই বলে উঠল না। বিনিময়ে পলক মুচকি হাসলো, সবার উদ্দেশ্যে বলে উঠল, এখানে সবার কাছ থেকে জাফর শিকদারের বিরুদ্ধে মামলা নাও, বাকিটা আমিই দেখে নিচ্ছি। সেখানেই সব পাবলিকরা খুশি হয়ে জয়ধ্বনি করতে থাকে। সেখানেই পলক চৌধুরীর প্রথম বীরের পরিচয় লাভ করে। সব মানুষদের কাছ থেকে স্টেপ নিয়ে পলক যায় জাফর শিকদারকে ধরে আনতে। সব পুলিশ অফিসার মানা করে, কিন্তু পলক একটা মুচকি হাসি দিয়ে রওনা দেয় জাফর শিকদারকে ধরতে। 10 মিনিটের ভেতর জাফর শিকদারের পোশাক গুন্ডাদের মেরে মদ নিয়ে মত্ত থাকা জাফর শিকদারকে ধরে লকআপে নিয়ে যায়। পলক তার এই সাহসিকতার জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে লকআপে বসে রাগে ফুঁসতে থাকে জাফর শিকদার। জাফর শিকদার রেগে বলে উঠল, এই পুলিশ অফিসার, কাজটা কিন্তু তুই ঠিক করিসনি। তুই জানিস না তোকে আমি কি করতে পারি। পলক চৌধুরী বলে উঠল, তাই নাকি? আমার লকআপে বসে আবার আমাকেই ধমক দিচ্ছিস? তোর সাহস আছে বলতে হবে। এই বলে পলক লকআপে ঢুকে ইচ্ছে মতো জাফর শিকদারকে মারতে থাকে। তখনই জাফরের বাবা চিল্লিয়ে বলে উঠল, এই পুলিশ অফিসার, আর একটা টোকাও যদি আমার ছেলের গায়ে পড়ে তাইলে তোকে দেখে নিব। পলক ভুরুজোড়া উঁচু করে লকআপ থেকে বেরিয়ে বলে উঠল, সে আমাকে পড়েও দেখতে পারেন। এখন বলুন আপনার এখানে কি চাই? ছেলের মতো বাপেরও কি গরম ভান্ডার খাওয়ার শখ ছুটেছে? জাফরের বাবা শয়তানি হেসে পলকের সামনে জামিনের কাগজ ধরে। পলক ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, হায়রে টাকার চোর। এই বলে জাফরকে ছেড়ে দেয়। জাফর শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, দেখে নিব তোকে। পলক বলে উঠল, মেয়েদের ধর্ষণ করে এখন আমাকেই ওই মেয়ে লাগছে নাকি? যে তোরা বাপ ছেলে এভাবে আমায় দেখতে বলেছিস? আরে ভাই দেখিসনি আমাকে? নাকি কাপড় খুলে বাকিটুকু দেখাতে হবে? এটা বলতেই সব পুলিশ কনস্টেবলরা হেসে কুটি কুটি। এভাবেই চলতে থাকে সময়। ভালোই যাচ্ছিল পলক চৌধুরীর জীবন। জনগণের কাছ থেকে ভালোবাসা আর ঘরে বউ সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকা। ওদিকে জাফর শিকদারের একের পর এক লস হয়ে চলেছে বিজনেস। কয়েকবার পলক চৌধুরীকে টাকার লোভ দেখিয়ে তার পথ থেকে সরে যেতে বলে, কিন্তু পলক বারবার ওকে অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে রাগে ফুঁসতে থাকে জাফর। খোঁজ নেয় তার পরিবারে কে কে আছে, কোথায় থাকে। মনে মনে শপথ করে থাকে পলককে ছাড়বে না জাফর। এদিকে পলকের বাসায় খুশির আমেজে ভরপুর, কারণ আজ আয়ানের প্রিয়তমার জন্ম হয়েছে। 14 দিন হলো। আয়ান ছোট একটা পুতুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ানকে দেখেই সেই পুতুলটা খিলখিল করে হেসে ওঠে, আর রেহান ওর কাছে যেতেই কেঁদে ওঠে। তা দেখে রেহানা বেগম আর স্বপ্না হেসে দেয়। তখনই রেহানা বেগমের পেইন ওঠে, যা দেখে অলোক আর পলক দৌড়ে আসে। রেহানা বেগমকে বারণ করা সত্ত্বেও এসেছে ছেলের সাথে স্বপ্নার মেয়ে দেখার জন্য। অলোক ও পলক রেহানা বেগমকে হাসপাতালে নিয়ে যায়, সাথে আয়ানও যায়। তার মার এই অবস্থা, আর তাকে থাকা সম্ভব না। আয়ান আসার আগে প্রিয়তমাকে বলে আসে, আজ আসি প্রিয়তমা, কালকে আবার আসবো। বিনিময়ে খিলখিলিয়ে হেসে দেয় প্রিয়া। পলক রেহানা বেগমকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে চলে আসে, কারণ স্বপ্না বাড়িতে একা আছে। বাড়ির সবাই হাসপাতালে, তাই আর পলককে হাসপাতালের বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। এদিকে পলক জাফর এদের বিরুদ্ধে ওত পেতে থাকে বড় কোনো প্রমাণ জোগাড় করার জন্য, যাতে পরের বার জাফর শিকদার না জামিন পায়। সে সুযোগটা পেয়েও যায় পলক। জাফরের পেছনে আগেই লোক লাগিয়ে দেয় পলক, তাই জাফরের বড়সড় অবৈধ কারবার ধরা পড়ে নারী পাচারের। এইসব ভিডিও করে পলকের ফোনে সাথে সাথে পাঠিয়ে দেয়, কিন্তু জাফরটা দেখতে পেয়ে যায়
আর সেখানেই মেরে ফেলে সেই লোকটিকে মেরে কাটা মাথা ছবি তুলে পলকের ফোনে পাঠিয়ে দেয়। যা দেখে পলকের মাথা নিমেষেই আগুন ধরে যায়। নিজেকে কোনো রকম সামলিয়ে সকালের অপেক্ষায় থাকে পলক। সকাল হতেই এই জাফর নামক ব্যক্তিটির কাহিনী শেষ করবে। এদিকে জাফর শিকদার আজ রাতেই প্ল্যান করে পলক ও তার পরিবারকে সরিয়ে দেওয়ার। যেই ভাবা সেই কাজ। মাঝরাতে পলকের বাসায় সেই কলিং বেল বাজায়। এত রাতে কে এলো দেখতে স্বপ্না উঠে যেই দরজা খুলতে যাবে অমনি পলক আটকে দেয়। এদিকে রেহান ভাবছে হয়তো জেঠিয়া বাবু নিয়ে এসেছে। তাই ধরফড়িয়ে উঠে সে সিরিল রেলিং ধরে দাঁড়ালো কে এসেছে দেখার জন্য। পলক দরজা মেলতেই হুড়মুড়িয়ে কতগুলো গুন্ডা জাফর শিকদার মুখোশ পরে পলককে মারতে শুরু করে। পলক চৌধুরী স্বপ্নাকে বারবার উপরে গিয়ে বাচ্চাদের নিয়ে পালিয়ে যেতে বলে। স্বপ্না কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে নিজের স্বামী, ওদিকে নিজের সন্তান। জাফরের ইশারা করতেই কতগুলো গুন্ডা স্বপ্নার দিকে এগিয়ে আসে। এদিকে রেহান ভয়ে থর থর করে কাঁপছে। স্বপ্না রেহানকে নিয়ে দৌড়ে ভেতরে গিয়ে দরজা আটকে দেয়। ওদিকে পলক গুন্ডা নিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আটকাতে ব্যস্ত। জাফর শিকদার বলে ওঠে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লোক লাগিয়েছিস না? কই তোর ফোন দিয়ে দে বলছি। পলক জীবনেও দেবে না বলতেই পলকের পেটের ভেতর ছুরি চালিয়ে দিল। তারপর গুন্ডালা পলকের ঘরের দিকে অগ্রসর হলো। এদিকে ঘন ঘন দরজা ধাক্কানোর আওয়াজ আসছে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। স্বপ্না জোর করে জানালা দিয়ে রেহানকে বাইরে যেতে বলে গাছবে। রেহান যেতে না চাইলে পলকের কসম দেয়। তারপর রেহান রাজি হয়ে বোনকে নিয়ে পালিয়ে যেতে। রেহান যাওয়ার সময় পলক চৌধুরী ফোনটা দিয়ে দেয় যাতে জাফর তার ফোনটা না পায়। আর স্বপ্না তাড়াতাড়ি তার বোনের নাম্বার সেভ করে দিয়ে বলে তার বোনের কাছে ফোন দিতে। রেহান অবাক হয়ে যায়, তার মার বোনও আছে। এটা শুনে স্বপ্না বলে উঠল, আমার বোন হুবহু আমার মতোই দেখতে, আজ থেকে তাকে মা ডাকবি। এই বলে রেহানকে ধাক্কিয়ে জানালা দিয়ে বাইরে বের করে দেয়। শেষবারের মতো তার ছেলে মেয়ের কপালে একটা চুমু দিয়ে নেয়। এরপর শাড়ি দিয়ে দোলনা বেঁধে জানালা দিয়ে প্রিয়াকে রেহানার কোলে পাঠিয়ে দেয়। রেহান বোনকে কোলে পেতেই ছুটতে শুরু করে। কিছু দূর গিয়ে তার মার ব্যথা ভরা চিৎকার শুনে দাঁড়িয়ে যায় রেহান। না জানি কি করছে তার মার সাথে লোকটা। এটা ভাবতেই রেহানের মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু তার বোনের ঘুমন্ত মুখটা দেখে আবার ছুটি লাগায়। এদিকে জাফর শিকদার খবর পেয়ে যায় পলকের ফোন নিয়ে তার 2 ছেলে মেয়ে পালিয়েছে। তাই ওদের পেছন লোক লাগিয়ে দেয় মেরে ফেলার জন্য। ততক্ষণে রেহানা তার খালাকে ফোন করে সব বলে। জাফর শিকদারের লোক ওদের দিকে এগিয়ে আসতে দেখে রেহান আবার ছুট লাগায়। কিছু দূর যেতেই রেহানকে ধরে ফেলবে, সেই মুহূর্তে কেউ একজন এসে ওদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ওদিকে জাফর শিকদারের লোক ওদের ধরতে না পেরে জাফরকে গিয়ে মিথ্যা বলে যে পিচ্ছি দুটোকে মেরে ফেলেছে। যা শুনে জাফর অট্টহাসিতে ফেটে পড়ে। তারপর পলক চৌধুরীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে জাফর চলে যায়। যেতেই সবাই এটাকে একটা দুর্ঘটনা বলে মনে। এদিকে রেহান তার খালামণিকে তার মায়ের মতো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, ওখানেই জ্ঞান হারায়। সেখান থেকে সাথী তাদের মায়ের বাড়ি নিয়ে যায় আর সেখানেই ওদের মায়া মমতা দিয়ে মানুষ করে। সাথীর কোনো ছেলে মেয়ে না থাকায় ওদের নিজেদের ছেলে মেয়ের মতো আগলে রাখে। কখনো বুঝতে দেয়নি সাথী তাদের পালিত মা। তারপর থেকে আমরা গ্রামেই বড় হই। ওই লোকটা আমাদের ক্ষতি করতে পারে ভেবে আমাদের নাম পরিচয় সব কিছু বদলে নেয় মামনি। বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো রেহান। এদিকে এখনো চোখ বন্ধ করে আছে আয়ান, তার কানে কথাগুলো বারবার বাজছে আর রাগে ফুঁসছে। এদিকে রেহানা বেগম আর বাকিরা এটা শুনে হাঁ হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সবার চোখে জল। এমনকি তিশাও হাঁ হয়ে আছে। রেহানা বেগম চোখ মুছে বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু স্বপ্না যে আরেকটা বোন ছিল, কই আমরা জানতাম না তো। আসলে আমার হাজবেন্ডের সাথে আগে থেকেই আমার রিলেশন ছিল, কিন্তু আমাদের পরিবারে এই সম্পর্কটা কেউ মেনে নিতে চায়নি, তাই আমি পালিয়ে আসি। সেই দিন থেকে বাবার জন্য আমি মরে গেছি। এরপর থেকে তিনি তার একটাই মেয়ে আছে বলে দাবি করত। পরিবারের সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার বোন আমার সাথে লুকিয়ে কথা বলতো।
বলেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এদিকে সবটা জেনে প্রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এতদিন পর সবটা জেনে আর কি প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারছে না। এতদিন তার ভাই এত কিছু জেনেও নিজে কষ্ট সহ্য করে এসেছে, অথচ প্রিয়াকে কিছুই জানে না। প্রিয়া দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, ভাই এতদিন কেন তুই আমাকে কিছু জানাসনি? এত কষ্ট তুই নিজের ভেতর কি করে লুকিয়ে রাখতে পারলি ভাই? রেহানও তার বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে লাগলো। তোকে বললে তুই খুব কষ্ট পেতিস বোন, আর তুই জানিস আমি তোর চোখের জল সহ্য করতে পারি না। প্রিয়ার কান্না শুনতে পেয়ে আয়ান ফট করে চোখ খুলে ফেললো। প্রিয়ার কান্না সহ্য করতে না পেরে আয়ান প্রিয়াকে এক টান দিয়ে আয়ানের পাশে বসালো। তারপর আয়ান বলে উঠল, এই পিচ্চি তুই কাঁদছিস কেন? যা হবার হয়ে গেছে, এখন তোকে আমি পেয়ে গেছি, আর হারাতে দিব না। প্রিয়া ঠোঁটের উপরে আঙুল ধরে রেহান গলা ছেড়ে বলে উঠল, আয়ান আমার বোনকে স্যার বলছি। আয়ান বলে উঠল, তাহলে তোকে তিশাকেও দিব না। ভুলে যাস না তোর ফুপি মানে আমারও ফুপি, আমারও বাবার বোন, তাহলে তুই একা অধিকার তোর নাকি? এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।